আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আমার প্রিয় মানুষগুলো যে যেখান থেকে বসে আজকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো নতুন একটি লাইফস্টাইল ব্লগে আমি মেহনাজ আমন্ত্রণ করছি ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি আজকের এই ব্লগটিও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। খেয়াল করেছেন একটা জিনিস, সুভা আর ওয়াসিফ ব্যাগ না নিয়েই কিন্তু স্কুলের দিকে চলে যাচ্ছিল। এরপরে ব্যাগগুলো এনে তাদেরকে রেডি করে দিয়ে বিদায় দিচ্ছি। ওদের বাবার সাথে এখন ওরা স্কুলে চলে যাচ্ছে। তো সবাইকে বিদায় দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে এখন আমি আমার মতো করে সংসারের সব কাজগুলো গুছিয়ে নিব। সংসারের এই সব কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে নিজেকে কিভাবে অ্যাক্টিভ রেখে কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করবেন, শেষ করবেন, আজ সেসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। স্কুল থেকে ফেরার পথে আপনাদের ভাইয়া আরও বেশ কিছু বাজার নিয়ে এসেছে। বাজারগুলো পরে দেখব। এর ভিতরে আমি আমার সকালের নাস্তাটা নিয়ে নিচ্ছি। এখানে আমার জন্য 1 কাপ দুধ চা বানিয়েছি, আর মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিয়েছি, সাথে 2টা রুটি নিয়েছি। পাশে আছে ডায়াবেটিসের ওষুধ মেটফো 500। তো এই খাবারটা না খেয়ে আমি আসলে বাজারটা ধরতে পারলাম না। খাওয়া দাওয়া শেষ করে এখন কিচেনে চলে এসেছি। তো আজ এনেছিল 2টা মুরগি। তো এখন আমি মুরগিগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। শুরুতেই আমার প্রিয় মানুষগুলোকে একটু মনে করিয়ে দিতে চাই যে যারা এখনও লাইকটা দেননি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ব্লগগুলি আরও বেশ কিছু আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর তাছাড়া যারা আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের কারো কাছে যদি আজকের ব্লগটি ভালো লেগে যায় তো অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি চাইলেই আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারবেন। মুরগির সাথে সাথে কিন্তু আপনাদের ভাইয়া গরু মাংস নিয়ে এসেছিল। মাংসটা এখন আমি ধুয়ে রেখে দেব। মনে হচ্ছে যে মাংসটা খুব ফ্রেশ, আজই রান্না করলে ভালো হতো, কিন্তু আব্বা তো গরুর মাংস পছন্দই করে না, খেয়েও দেখে না। গতদিন যে রান্না করেছিলাম জোর করে একটা পিস খাইয়েছিলাম। তো যাই হোক, সেই গতানুগতিক মুরগিই রান্না করব। আর আরেকটা মুরগি আমি এই যে প্যাকেটে ঢুকিয়ে নিচ্ছি, এটাকেও আমি ডিপ ফ্রিজে রেখে দিব, গরু মাংসটাকেও রেখে দিব। তো বাজারগুলো গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে যে সকালবেলা খাওয়া দাওয়ার পরে যে এঁটো থালাবাটিগুলো বের হয়েছে সেগুলো আমি এক এক করে ক্লিন করে নিব। আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু এই ধরনের থালা বাসন দিনে কিন্তু 6 থেকে 7 বার বের হবে, বা এরও বেশি বের হতে পারে যখন গেস্ট আসে। প্রত্যেকবারে থালা বাসনগুলো কিন্তু আমরা সময়ে ধুয়ে ফেলবো, এটা কিন্তু অন্য কারোর জন্য রেখে দিব না। হ্যাঁ, যদি হেল্পিং হ্যান্ডকে দিয়ে আপনি 4-5টা কাজ করাতে পারেন, বা সেই সময়ের মধ্যে যদি আপনার হেল্পিং হ্যান্ড আপনার কাছে আসে বা বাসায় থাকে, আপনি তাকে দিয়ে অনায়াসে করিয়ে নিতে পারেন। আদারওয়াইজ এই কাজগুলো কিন্তু আমাকেই কিন্তু শেষ করতে হয়। আজকের ব্লগে যে জিনিসটা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে নিজেকে আমরা কিভাবে অ্যাক্টিভ রাখতে পারি। মেইনলি আমি প্রথমে ফোকাস করব যাদের এজ 30 থেকে 40-র ভিতরে আছে। 30 থেকে 40-এর ভেতরে যাদের বয়স হয়েছে তাদের কিন্তু অনেক অ্যাক্টিভ থাকতে হয়। আগে একটা প্রবাদ ছিল যে নারীরা কুড়িতেই বুড়ি হয়ে যায়, কিন্তু এখন না। এখন কিন্তু 30-এর পর থেকে একটা অন্য ধরনের শক্তি নিয়ে মেয়েরা কাজ করে, নিজেকে অন্য রূপে আবিষ্কার করে। আর 40 যাদের হয়েছে তারাও কিন্তু একটা অন্য ধরনের সৌন্দর্য নিয়েই কিন্তু তার নিজের চলার পথটাকে আরও সহজ করে নেয়। তো থালা বাসনগুলোকে ক্লিন করে এখন আমার এই যে ট্রলির উপরে যে র্যাকটা থাকে যেখানে আমি আমার কাচের বাসনপত্র ধুয়ে মেজে রাখি, সেটাকে আমি ক্লিন করে নিচ্ছি। নিজেকে অ্যাক্টিভ রাখতে হলে সবচেয়ে আগে বড় যে রুলসটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে নিজেকে ব্যস্ত করে নিতে হবে। আজকে আমি যদি হেলাফেলা করতাম যে এই কাজটা আমি করব না, এটা না করে আমি একটু রেস্ট নেব, 5-10 মিনিট একটু বসে থাকবো, অথবা আমি একটা ঘুম দিব 2 ঘন্টার জন্য, যেহেতু বাচ্চা স্কুলে গেছে, আমার শ্বশুরও ঘুমিয়ে আছে, তাহলে আমি ইচ্ছা করলে কিন্তু ঘুমিয়ে থাকতে পারতাম। কিন্তু বেলা শেষে যখন স্যাটিসফ্যাকশনের একটা প্রশ্ন এসে যাবে তখন কিন্তু আমি নিজের মনের কাছে স্বস্তি পেতাম না যে আমি কিন্তু আমার কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে পারিনি। আমার কাজগুলো কিন্তু থেকেই গেছে, এবং আমার কাজগুলো করার মতো কিন্তু বিকল্প কেউ নাই যে সে আমাকে করে হেল্প করবে। এই কারণেই
নিজেকে ব্যস্ত করে রাখতে হবে। নিজেকে ব্যস্ত করে রাখার সবচেয়ে বড় যে ব্যাপারটি হচ্ছে বা যে জিনিসটার প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে সময়ের গুরুত্বটা আপনাকে বুঝতে শিখতে হবে। সময়ের মধ্যে যখন আমি সব কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো তখন কিন্তু আমি শরীর মন দুটোকেই আমি শান্তি দিতে পারবো। তাছাড়া নিজের কাছেও একটা স্বস্তি স্বস্তি ভাব মনে হবে। আর সময়ের মধ্যে যদি আমি কোনো কিছু করতে না পারি তাহলে নিজেকে অপরাধী মনে হবে। নিজেকে ব্যস্ত রাখার জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে নিজেকে সবার থেকে আলাদা করে নিতে হবে। আপনি যদি সংসারের সব কাজ বাদ দিয়ে রেখে আপনার কোনো পরিচিত মানুষ, বন্ধু বা বান্ধবীর সাথে আপনি যদি দিনের অর্ধেকটা বেলায় কথা বলে শেষ করেন এবং সংসারের কাজগুলো যদি পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি মনে হবে বলেন তো? সেক্ষেত্রে আপনার তো সংসারে কোনো কাজই হলো না, সময়ের কোনো গুরুত্বও বোঝানো হলো না, তাছাড়া কিন্তু নিজের মনের কাছে অপরাধী মনে হবে। এ কারণে নিজেকে গুরুত্ব দিতে হলে, নিজের কাজে ব্যস্ত করে নিতে হলে, নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখতে হলে আপনাকে অনেক ধরনের স্যাক্রিফাইস করতে হবে। মনে করতে হবে যে আপনি কাউকে চিনেনই না, দেখবেন যে অর্ধেক অশান্তি কমে গেছে লাইফ থেকে। আর লাইফ কিন্তু একদিনে রিসেট হয় না। জীবনের এই ছোট ছোট প্রয়োজনীয় স্টেপেই কিন্তু লাইফ আস্তে আস্তে করে রিসেট হয়ে যায়। আমি যে কথাগুলো আসলে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে অ্যাক্টিভ রাখতে হলে নিজেকে অনেক ধরনের জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে হবে, নিজেকে নিজের কাজে বেশি ব্যস্ত রাখতে হবে। আর যে এজটার কথা বলেছি, এই এজেই হচ্ছে আমরা মেয়েরা আরও বেশি দ্বিগুণ কর্মোদ্যম নিয়ে কিন্তু কাজগুলো করে নিতে পারি। আমি জানি আমার ব্লগগুলো যারা দেখেন তারা অধিকাংশই হাউসওয়াইফ, তারা সংসারে কাজকর্মগুলোই করে নিজেকে ব্যস্ত রাখেন। আমি যে জিনিসগুলো ফলো করি সেটাই কিন্তু আপনাদের সাথে বলার চেষ্টা করছি। প্রথমেই বলেছি যে এক্সট্রা কিছু কাজও করব, তাছাড়া সংসারে কিন্তু আরও অনেক কাজও করব, সেটা আপনাদের মাঝে আজ ধীরে ধীরে শেয়ার করছি। নিজেকে সংসারের কাজে অ্যাক্টিভ রাখতে হলে বা ব্যস্ত রাখতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নিজের প্রতি কমিটেড থাকতে হবে। আমি যে আজকে সংসারে এই কাজটা শেষ করব, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আরেকটা কাজ করব, এটা কিন্তু আপনার নিজের সাথেই কিন্তু নিজেকে কমিটেড থাকতে হবে। এক্ষেত্রে আপনি ডায়েরি ইউজ করতে পারেন, ডায়েরিতে লিখে রাখতে পারেন। যেমনটা আমার ডায়েরিতে লিখে রাখা লাগে না, আমি কিন্তু মাথার ভিতরে প্ল্যানগুলো সেট করে রাখি এবং সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমি আমার সংসারের কাজগুলো কমপ্লিট করে থাকি। আরেকটা কথা বলবো যে নেগেটিভ চিন্তাগুলো সবসময় মাথা থেকে একদমই ঝেড়ে ফেলতে হবে, যে আমি পারবো না, এই কথাটা একদমই মাথায় আনা যাবে না। আমাকে দিয়েই সম্ভব, আমার মতো যদি আরও 5 জন 10 জন মহিলা পারে, মেয়ে মানুষ পারে, তাহলে আমি কেন পারবো না? এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে আমি পারবো না। সবসময় আমি পারবো এই কথাটা মাথায় আপনাকে রিসেট করে নিতে হবে। প্রতিদিনই কিন্তু আমরা সবাই নতুন কিছু শিখতে পছন্দ করি। নতুন কিছু শিখলে কি হয় জানেন? লাইফে ফ্রেশ একটা এনার্জি ফিল করায়। নতুন যে জিনিসটা আপনি শিখতে পারেন বা নিজে সেটাকে আয়ত্ত করে নিয়ে যদি নিজের লাইফে অ্যাপ্লাই বা প্রয়োগ করতে পারেন, সেটা আপনার লাইফটাকেও রিফ্রেশ করে দিবে। এতে করে কি হলো, নতুন কিছু শেখার সাথে সাথে কিন্তু আপনি নিজেকেও নিজের কাজে ব্যস্ত করে নিতে পারছেন। আরেকটা কথা বলবো যে নিজেকে ব্যস্ত রাখতে হলে বা নিজের মনটাকেও তো ভালো রাখতে হবে। হ্যাঁ, কষ্ট, শোক, হতাশা সবার জীবনে থাকে, সবাই এগুলোর ভেতর দিয়েই কিন্তু লাইফটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাকেও নিতে হচ্ছে, আপনাকেও নিতে হচ্ছে। জোর করে আমাদের সবাইকে একবার হলেও সকালবেলা বলতে হবে যে আমি ঠিক আছি, আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি এবং ইনশাআল্লাহ আজকের দিনটা আমি সুন্দরভাবে আমি আমার নিজের কাজে আমি মনোযোগ দিয়ে সব কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো, আমিই পারবো। এই কথাটা মনের জোরের সাথে বলতে হবে, দেখবেন যে শরীর অটোমেটিক্যালি চলছে। বিশ্বাস করেন, গত 1 মাসে আমার লাইফটাকে আমি অনেকটাই রিসেট করে নিয়েছি এবং আমি এতটাই পরিবর্তন করেছি নিজেকে যে যে কথাগুলো আজ আপনাদের সাথে বলছি এগুলো আমার মনের কথা, এগুলো আমার লাইফের সাথে রিসেট করে নিয়েছি। আজ ছোট ছোট পরিবর্তনেই কিন্তু আমি আজ নতুনভাবে আপনাদের সাথে কথা বলতে শিখেছি। ইনশাল্লাহ আগামী ব্লগগুলোতেও আপনাদের সাথে এভাবেই কথা বলার চেষ্টা করব। আর তাছাড়া আমাদের কিন্তু মনটাকে ভালো রাখতে হলে আপনি কি করতে পারেন? হ্যাঁ, আমার হাজব্যান্ড যেটা করে সেটা
তার যখন দুঃখ কষ্ট হতাশা যখন তাকে খুব চতুর সাইড থেকে গ্রাস করে, সে একাকী হয়ে যায়, সে তখন শুধুমাত্র আল্লাহর সাথে এবং তার সাথে কানেক্টিভিটি তৈরি করে নেয়। আমরা যারা পারবো যে একা থেকে নিজেকে ওই লেভেলটাতে পৌঁছানো বা পৌঁছে নিতে পারি, সেটা তো একটা ভিন্ন জগৎ, ভালো কথা। সেটা যদি আপনি নিতে পারেন, ওইটার উপর আর কোনো কথা নেই। কিন্তু যারা না পারছেন তারা কি করতে পারেন, আপনি ইসলামিক কোনো বই, সেটা যে কোনো ধর্মের হতে পারে, ভালো কোনো বই আপনি পড়তে পারেন, ভালো চিন্তা করতে পারেন, বা আপনার পছন্দের কোনো গান শুনতে পারেন, যেটা মনকে নতুনভাবে আবারও রিসেট করতে সহায়তা করে। মনটা যদি রিফ্রেশ হয়ে যায়, তাহলে কিন্তু আবারও আপনি সংসারের এই কাজগুলোকে কিন্তু সুন্দরভাবে সময়ের মধ্যে কমপ্লিট করে নিজের মনকে শান্তি দিতে পারেন। এই তো আজকে কিন্তু আপনাদের সাথে অনেক বেশি বকবক করেই চলেছি আমি আমার সংসারের কাজের কথা বলছি না। তো যাই হোক, ওয়াটার জগটা পরিষ্কার করার পরে আমি একটা বাঙ্গি ছিল সেটা কেটে সবাইকে নাস্তা দিলাম। এটা ছিল 11:30টার দিকে। বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছে। এরপরে হচ্ছে কিছু কাপড় ভিজিয়ে দিব, যে কিছু আমার কাজের আপা এসে ধুয়ে দিবে, আর কিছু আমার কাপড় দেখলেন আলাদা বালতিতে আমি ভিজালাম। আমার গায়ের যে কাপড়টা, ওটা দিয়ে আমি নিজে গোসল করার সময় আমারটা আমি ধুয়ে দিব। আর বাচ্চাদের স্কুল ড্রেসটা আমি আপাকে দিয়েই ধোয়াই, বাচ্চাদের কিছু ড্রেস আপাকে দিয়ে ধোয়াবো। এই তো তার জন্য আমি আগে থেকেই কিন্তু কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। আচ্ছা, তানুশ্রী দিদি ইন্ডিয়া থেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে মেহনাজ, কফির সাথে ঘি খেলে কি হয় আমাকে জানিও। তো দিদি, কিছু গুড ফ্যাট আছে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তার ভিতরে ঘি কিন্তু অন্যতম একটা গুড ফ্যাট। ঘি দিয়ে যদি আপনি কফি খান তাহলে শরীরে এনার্জি বুস্ট হয়, তাছাড়া কিন্তু ক্ষুধার যে প্রবণতাটা সেটা কমে আসে এবং খেতেও বেশ টেস্টি। যদি আপনার কফিটা তিতা না হয় তাহলে কিন্তু এভাবে খেলে যারা ডায়েটে থাকেন তাদের জন্য বেশ উপকারী, খেতে পারেন। তো বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে, আসার পরে ওদেরকে একটা নাস্তা দিচ্ছি, পরোটা ভেজে দিলাম আর কিছু চিকেন বল ভেজে দিয়ে ওদেরকে খাবারটা দিয়ে এসেছি। আর এখন যে কাজটা করব, যে কাজের আপার জন্য বসে থাকলে তো আমি টাইমলি আসলে সবার মুখে খাবারটা তুলে দিতে পারবো না, আমাকে তো আমার কাজগুলো করে নিতে হবে। তো আপা আসলে যে কাজগুলো করবে সেটা তো তাকে দিয়ে করাবই, এখন বাকি আমার যে কাজ সেটা তো আমাকে করে নিতেই হবে। আমি যেহেতু আজ মুরগি মাংস রান্না করব, তার জন্য কিছু আলু আমি ছিলে কেটে নিয়েছি ডুমো করে, আর এখন যে আলুটা কাটছি সেটা বাঁধাকপির ঘন্ট করব, তার জন্য ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আজকে বাঁধাকপির ঘন্টর রেসিপিটা আমি মোটামুটিভাবে আপনাদের সাথে একটুখানি শেয়ার করব, তবে এটা পেঁয়াজ রসুন আদা ছাড়া না। আজকে যেটা রান্না করব পেঁয়াজ রসুন আদা দিয়েই এত চমৎকার লেগেছিল খেতে। আসলে আমি জানি আমার অনেক আপুরা পারেন এবং এভাবে করে খান, তারপরেও আমি যেহেতু লাইফস্টাইল ব্লগটা শেয়ার করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন হচ্ছে গিয়ে আমি মুরগিটাকে কেটে নিচ্ছি। তো আমার লাইফ থেকেই কিন্তু আমি আজ আপনাদের সাথে এতগুলো কথা আসলে তুলে ধরলাম, যে কি করলে আসলে লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করা যায়, বা যারা রিসেট করতে চাচ্ছেন তারা এভাবে নিজেকে অ্যাক্টিভ রেখে তারপরে কিন্তু লাইফটাকে রিসেট করতে পারেন। যে জিনিসগুলো আমি আসলে গত 6 মাসে খুব ভালোভাবে অনুধাবন করেছি, লাস্ট 1 মাসে আরও বেশি বুঝেছি, যার কারণে নিজেকে অনেক বেশি পরিবর্তন করে নিয়েছি এবং সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এই তো আজ তো আপনাদের সাথে শুধু বকবক করেই যাচ্ছি। তো আপনাদের কাছে আসলে আজকের কথাগুলো কেমন লেগেছে পারলে আমাকে জানিয়ে একটা কমেন্ট করবেন। আর আমি বরাবরই কিন্তু আপনাদের সাথে কথা বলতে বা কমেন্টের রিপ্লাই দিতে অনেক বেশি পছন্দ করি। তো এই তো মুরগিটাকে কেটে নিয়েছি কথা বলতে বলতে। আর কয়েকদিন থেকেই গত একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যে বাচ্চারা এখন মুরগির পা খেতে পছন্দ করে। তো মুরগির পা দুইটা আমি কিন্তু আলাদা পরিষ্কার করে এখন যেভাবে আমি ক্লিন করি, মোটা দানার লবণ দিয়ে খেয়েছে আর হচ্ছে একটু ভিনেগার দিব, তো সেইভাবে দিয়ে তারপরে আমি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনের লাইফস্টাইল কিন্তু দেখলে কিন্তু একটা মানুষ অনেক কিছু জানতে পারে, যে এই মানুষটা কিভাবে তার লাইফটাকে লিড করছে, এই মানুষটা কিভাবে তার লাইফটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা তার লাইফটা এই ধরনের, এটা কিন্তু অনায়াসে বোঝা যায়।
তো এটাই আসলে যে আপনার ছোট ছোট কিছু পদক্ষেপ, ছোট ছোট কিছু চিন্তা, ছোট ছোট কিছু স্টেপ, এগুলোই কিন্তু আপনার লাইফে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসে। আর আপনি যদি নতুনভাবে জীবনকে শুরু করতে না পারেন, তাহলে কিন্তু আসলে কি বলবো, পুরনোকে যদি ছাড়তে না পারেন, তাহলে নতুন কিছু আসলে মেনে নেওয়া সম্ভব না, বা নতুন কিছু আসাও আপনার লাইফে সম্ভব না। এই কারণে যতটা সম্ভব আসলে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রেখে নতুনকে গ্রহণ করে পুরাতনকে বাদ দিয়ে চলতে হবে। তাহলেও দেখবেন যে নিজেকে কিন্তু অনেকটা ব্যস্ত রাখা যায়। তো কথা বলতে বলতে আবারও কিন্তু আমি আমার মুরগির মাংসটাকে চড়িয়ে দিয়েছি। আর আমরা তো বরাবরই সবাই আলু খেতে পছন্দ করি, আলু দিয়ে রান্নাবান্না করে নিচ্ছি। আর গ্যাসের চুলায় আমি যেটা করছিলাম যে আজ কিন্তু চিংড়ি মাছ দিয়ে পাতাকপির ঘন্টটা করব, যার কারণে কিন্তু গোটা জিরা, পেঁয়াজ আর এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, সাথে কিছু গরম মশলাও দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা। এখন কেটে রাখা কিউব করা আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। বাঁধাকপিটাকে আমি দিয়ে দিয়েছি, পাশাপাশি একটুখানি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম, লবণ হলুদও দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কিছু পানি গলেছে। আমি বেশ খানিকটা সময় ঢেকে রান্না করে নিয়েছি, এরপরে কাঁচামরিচ দিয়েছি। এখন নামানোর সময় আমি মাল্টিপারপাস যে আমার মশলাটা থাকে গরম মশলা, সেটা দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। একদমই নামানোর আগে যে কাজটা করব, স্বাদটাকে বাড়ানোর জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, মিষ্টি মানে চিনি দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা অসাধারণ আসে, আর যাতে ফ্লেভারটা ভালো আসে এই কারণে আমি নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা কিন্তু খুবই ভালো, আমি জ্যোৎস্নাপুর থেকে ঘিটা নিই, ঘিটা অনেক ভালো। তো যাই হোক, আমার বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে। এই ঘন্টটা আপনি পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারবেন, খুবই মজা হয়। যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন এভাবে একবার ট্রাই করে। তো এই যে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, ফাইনালি আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এখানে মুরগির মাংস আর বাঁধাকপির ঘন্টটাও আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। এই তো, আর সালাদ তো কাটতেই হবে দুপুরের জন্য, যেহেতু মাংস আছে, বাঁধাকপির ঘন্ট আছে। আজ তো আমি অনেক কাজ করেছি সংসারের, অনেক বেশি নিজেকে ব্যস্ত রেখেছিলাম। তো এখন আব্বাকে আর আমার মেয়েকে খাবার দিয়ে তারপরে আমি গোসলে চলে যাব। আর এখন হচ্ছে যে বিকেলবেলার একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বাঁধাকপি দিয়ে আমি বাঁধাকপির পাকোড়া বানিয়ে নিচ্ছি। তো এক এক করে ছোট ছোট করে দিয়ে দিলাম, এরপরে উল্টে পাল্টে লাল চা বানিয়েছিলাম। ভাজা হয়ে গেলে সবাইকে এভাবে চায়ের সাথে দিয়েছিলাম। আর বিকেলবেলা বাচ্চারা ওর দাদা ভাইয়ের সাথে একটু লুডো খেলছিল, আব্বার শরীরটা বেশ ভালো। এই তো, এই ছিল আজকের ব্লগ। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।